আসসালামু আলাইকুম। বাংলাদেশের সংবিধানে কিছু নীতিমালা আছে যেগুলো আসলে আমাদের রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেয়, কিন্তু সরাসরি আদালতে গিয়ে বাস্তবায়ন করা যায় না। এই সকল নীতিমালাকে আমরা বলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি। তো এই মূলনীতিগুলোকে আমরা বলতেছি কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন, যে সংবিধানের বিবেক, বা অনেক সময় এগুলোকে প্রোগ্রাম রাইটস বলা হয়, যে আসলে জনবান্ধব যে কর্মসূচি রাষ্ট্র কিভাবে নিবে এগুলো বলা হয়। তো আমরা এই লেকচার দেখবো যে এটার ঐতিহাসিক সূত্রপাত কিভাবে, এটা সাংবিধানিক কাঠামো কি, কেমন করে এগুলো রাষ্ট্র এবং নাগরিকের জীবনে প্রভাব ফেলে, এছাড়া বিচার ব্যবস্থা এটাকে আমরা কিভাবে ব্যবহার করি। তাহলে চলুন আমরা ধাপে ধাপে এগুলো। শুরুতেই আমরা যদি এটা হিস্টোরিক্যাল ইভলিউশন সম্পর্কে জানি, একটা টার্ম আমরা দেখবো রাইটস অফ ম্যান, অন্যদিকে আরেকটা টার্মিনোলজি আছে হিউম্যান রাইটস। তো রাইটস অফ মানে ম্যান যেটা, এটা মূলত হচ্ছে যে 1800 শতকের দিকে যে আন্দোলন ছিল, বিশেষ করে ফরাসি বিপ্লবের সময় এটা জন্ম নেওয়া একটা ধারণা, যেখানে নাগরিকদের যে প্রাকৃতিক অধিকার ছিল, যেমন স্বাধীনতা, সমতা এবং সম্পত্তির অধিকার, এগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছিল। তবে বাস্তব ক্ষেত্রে এগুলো ছিল খুবই সীমিত, শুধুমাত্র পুরুষ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল, কিংবা এগুলো স্কোপ যেটা আছে, স্কোপগুলো অনেক লিমিটেড ছিল। মূলত সিভিল এবং পলিটিক্যাল রাইটস যেগুলো আছে এগুলোকে এগুলো ফোকাস করতো। অন্যদিকে হিউম্যান রাইটস যেগুলো আছে, হিউম্যান রাইটস এর স্কোপটা অনেক ডেভেলপ, মানে এটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু এটা বিকশিত হয়। মানে যে রাইটগুলো সাধারণত সর্বজনীন কিংবা হচ্ছে অবিচ্ছেদ্য অধিকার হিসেবে নারী পুরুষের নির্বিশেষে প্রত্যেক মানুষের জন্য স্বীকৃত হয়, এগুলো এগুলো আমরা মূলত দেখবো যে ইউডিএইচআর কিংবা আইসিসিপিআর আইসিএসসিআর এর মতো ডকুমেন্টগুলোতে স্বীকৃতি দেওয়া হয়। তো এখানে শুধুমাত্র নাগরিক এবং রাজনৈতিক অধিকার যে আছে, যে শুধুমাত্র সিভিল এবং পলিটিক্যাল রাইটসকে স্বীকৃতি দেওয়া হয় নাই, বরং সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যে অধিকার আছে এগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তো আলটিমেটলি এটার যে স্কোপ এটা অনেকটা ন্যারোয়ার। অন্যদিকে হিউম্যান রাইটস যেটা আছে বর্তমান ইন্টারন্যাশনাল স্টেজে, এটার স্কোপ কিন্তু অনেকটাই ব্রড। ইউডিএইচআর যেটা আছে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এইখানেই মূলত হিউম্যান রাইটস এর আধুনিক যে ধারণাটা এটা আমরা দেখবো আসে। তো এখানে আসলে দুই ভাগে ভাগ করা হয় রাইট গুলাকে, ডুয়াল ফ্রেমওয়ার্ক অফ সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। তো এখানে একটা আমরা রাইট দেখবো যেগুলো আমরা বলতেছি সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। অন্যদিকে আরেকটা রাইটস কে আমরা বলতেছি ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস, যে শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের যে অধিকার এগুলো। তো এখন এটার টুইন কভেনেন্ট যেটা আছে আন্তর্জাতিক, আপনারা জানেন যে বিল অফ রাইটস বলা হয়, তার মধ্যে একটা হচ্ছে ইউডিএইচআর আর দুইটি হচ্ছে আইসিসিপিআর আর আরেকটি হচ্ছে আইসিএসসিআর। তো আইসিসিপিআর এর ক্ষেত্রে যে অধিকারগুলো বলা হয় সেগুলোকে আমরা বলতেছি মূলত নাগরিক এবং রাজনৈতিক যে অধিকারগুলো আছে এগুলো, যেমন ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এগুলো। অন্যদিকে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন ইএসসি রাইট যেটা আছে, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস যেগুলো আছে কভেনেন্টটা, এগুলোকে আমরা অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অধিকারগুলো এই ক্ষেত্রে দিচ্ছি। যেমন মনে করেন খাদ্যের অধিকার, আমরা মৌলিক চাহিদা যেগুলো বলি মূলত আর্টিকেল 15 অনুযায়ী এগুলো। তো এই যে আমরা এই যে ইনকর্পোরেশনটা পোস্ট কলোনিয়াল এরা, আপনারা জানেন যে সাধারণত কলোনিয়াল পিরিয়ডটা যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে এটা মুক্ত হতে থাকে বিভিন্ন দেশ, তো তখন কিন্তু এই যে নতুন দেশগুলো তাদের সংবিধানে এই রাইট গুলো, নন জাস্টিসিয়েবল যে রাইট, যে আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না, এই রাইট গুলো তারা ইনক্লুড করা শুরু করে। এখন তারা আসলে এটা কেন করে? কারণ আমরা দেখবো যে পশ্চিমা যে ওয়েস্টার্ন নেশন গুলো, ওয়েস্টার্ন রাইট নেশন গুলো ব্যক্তিগত যে অধিকার এগুলোকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে, কিন্তু সমাজতান্ত্রিক ধারার যে দেশগুলো আছে এগুলো অর্থনৈতিক এবং সমাজ যে অধিকারগুলো আছে এগুলোকে অনেকটা গুরুত্ব দেয়। তো এই যে নতুন কান্ট্রি গুলা, তারা মূলত অনেকটা ওয়েস্টার্ন হইলেও সমাজতান্ত্রিক দেশ খুবই কম ছিল ওই সময়। তো তারা এই যে অনেকটা ইনক্লুড করে এই কারণে যে আমরা দেখবো যে বামতান্ত্রিক যে কিংবা সোশ্যাল যে ইনফ্লুয়েন্স ওইখান থেকে, যে এগুলো ইনক্লুড না করলে মনে হয় যে আসলে সোশ্যাল যে কান্ট্রিগুলো, সোশ্যালিস্ট কান্ট্রিগুলাই বেটার করতেছে। তো এই যে রাইট ভার্সেস প্রিন্সিপালের যে ডাইকটমিটা আছে, তো একদম স্ট্রিক্টলি বলে দেওয়া যায় না। যেমন আমাদের পার্ট 2 তে আমরা বলতেছি আমরা ইএসসি রাইট গুলো এনেছি, আর অন্যদিকে পার্ট 3 যেগুলোকে আমরা এনফোর্সেবল করেছি ফান্ডামেন্টাল রাইট, এগুলোকে আমরা বলতেছি সিপি রাইট বা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস। এখন এই যে রাইট একটাকে আমরা বলতেছি প্রিন্সিপাল, আরেকটাকে বলতেছি আমরা হচ্ছে রাইট। এই যে রাইট ভার্সেস প্রিন্সিপাল যে ডাইকোটমি, পার্থক্যটা, এটা আসলে কোথা থেকে আসলো? তো সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর ক্ষেত্রে আমরা বলতেছি এগুলো একদম আলটিমেটলি ইমিডিয়েট যে অব্লিগেশন, রাষ্ট্রের উপর ইমিডিয়েট অব্লিগেশন দেয়, যে এগুলাকে রাষ্ট্রকে মেইনলি নিয়ন্ত্রণে রাখে, যে রাষ্ট্র জানি আমার কোনো একটা অধিকারে হস্তক্ষেপ না করতে পারে। যে আমার ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে, রাষ্ট্র এসে আমাকে হচ্ছে হস্তক্ষেপ করবে না। আর যদি করে তাহলে আমি ডাইরেক্টলি এনফোর্সেবল থ্রু কোর্টস, আদালতের মাধ্যমে এগুলোকে বলবৎ করতে পারবো। অন্যদিকে আমরা বলতেছি সোশিও ইকোনমিক রাইট। আচ্ছা, সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটকে তাহলে নেগেটিভ রাইট কেন বলা হয়? তার মেন কারণ হচ্ছে রাষ্ট্র এখানে বিরত থাকলেই তার জন্য যথেষ্ট, জেনারেল পারসেপশন এটা। অন্যদিকে সোশিও ইকোনমিক রাইটকে আমরা বলতেছি পজিটিভ রাইট। এই ক্ষেত্রে রাষ্ট্রকে একদম সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে হয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য কিংবা কাজ কিংবা অন্যান্য যে ব্যবস্থা, এগুলোর জন্য রাষ্ট্রের তার রিসোর্স টাকা খরচ করে একদম
পজিটিভ একটা ডিউটি ডিউটি করতে হবে। এখন এগুলোকে আমরা বলতেছি প্রোগ্রেসিভ ইমপ্লিমেন্টেশন, যে সমাজে ধীরে ধীরে এগুলাকে বাস্তবায়ন করবে বেসড অন অ্যাভেলেবল রিসোর্সেস, যে তার যে যতটুকু অর্থ আছে কিংবা তার রিসোর্সের উপর ভিত্তি করে বাস্তবায়ন করবে। এগুলাকে আমরা আদালতের মাধ্যমে বলবৎ করতে পারতেছি না। তো নেগেটিভ রাইট গুলাকে আমরা বলতেছি থার্ড কনস্টিটিউশনে ফান্ডামেন্টাল রাইট, আর এগুলো হচ্ছে আমরা পার্ট 2 তে রেখেছি, এগুলোকে আমরা বলতেছি প্রিন্সিপালস। তো এই যে এনফোর্সিবল রাইট ভার্সেস অ্যাসপাইরেশনাল প্রিন্সিপালস এর যে ডিফারেন্সটা, এটা কিন্তু মূলত অনেকটাই দেখবো যে কোল্ড ওয়ারের যে আলটিমেটলি সোশ্যালিস্ট কান্ট্রির সাথে অন্যান্য যে ওয়েস্টার্ন কান্ট্রির যে ডিফারেন্স অফ অপিনিয়নটা, এটা থেকে কিন্তু এটা আসছে। তো এগুলাকে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন ডিরেকশন টুয়ার্ড এস্টাবলিশিং ইকোনমিক ডেমোক্রেসি। ইকোনমিক ডেমোক্রেসি এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে এগুলো অনেকটাই রোল প্লে করবে। তো ডেলিবারেটলি মেকিং, এখন উনি বলছেন এই যে দেখবেন ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর যে ল্যাঙ্গুয়েজ, এটা অনেকটা ওয়াইড। ওয়াইড কেমন হয়? আচ্ছা, আমি একটু এটাকে জুম করে নেই। আচ্ছা, ওয়াইড এইভাবে বলছেন উনি যে দেখেন আমরা এটাকে রিজিড ল্যাঙ্গুয়েজ ইউজ করি নাই, নন ফিক্সড এবং নন রিজিড অ্যাকোমোডেট টু অ্যাকোমোডেট ডিফারেন্ট ইকোনমিক জাস্টিস। তো আমরা এটার যে আলটিমেটলি বেসিক প্রিন্সিপলসটা বলে দিচ্ছি, এগুলোর আসলে মিনিংটা কি হবে, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে, এটার মধ্যে কি কি ইনক্লুড হবে, এগুলো পরবর্তী সরকার আস্তে আস্তে এগুলোকে হচ্ছে নির্ধারণ করবে। তো এই জন্য আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোকে ফিক্স করে দিই নাই। এরপরে বাংলাদেশের কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক নিয়ে যদি আমরা আলোচনা করি, তো আমরা মূলত আর্টিকেল 8-এ দেখবো যে প্রিন্সিপালস গুলো আমরা বলে দিয়েছি। এখানে আমাদের 4টি মূলনীতি আছে: ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম। তো এখানে দেখবেন আরেকটা কথা বলা আছে, এগুলো থেকে ডেরাইভ অন্যান্য যত প্রিন্সিপালস আছে, যে 13 থেকে 25, এগুলো থেকে উদ্ভূত হয়েছে। এগুলোকে আমরা বলবো আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তো এই ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসির 8-এর দুইয়ে দেখবেন আমার এখানে 4টা ইউজ বলা আছে, আর আরেকটা বলা আছে কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। 4টা ইউজ কি কি? একটা বলা আছে যে এইগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ভিত্তি হবে ফান্ডামেন্টাল টু গভর্নেন্স। আইনসভা আইন তৈরিতে এগুলা ব্যবহার করবে। আরেকটা হচ্ছে গাইড ফর ইন্টারন্যাশনাল কনস্টিটিউশনাল এন্ড আদার লস, যে আইন ব্যাখ্যার ক্ষেত্রে এবং সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করতে হবে। আর একটা হচ্ছে বেসিস ফর স্টেট অ্যাকশন অ্যান্ড সিটিজেন। তার মানে এখানে দেখেন এক্সিকিউটিভ, আইনসভা, জুডিশিয়ারি, রাষ্ট্র এবং সিটিজেন সকলের দায়িত্ব কিন্তু এখানে বলে দেওয়া আছে, যেটা ইউজটা কি হবে। নন ইউজটা কি হবে? নন ইউজটা হচ্ছে নট জুডিশিয়ালি এনফোর্সেবল, যে এগুলো হচ্ছে আদালতের মাধ্যমে সরাসরি বলবৎ করা যাবে না। এখন এগুলো বেসিক প্রিন্সিপাল এইটাই, এগুলোকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট সিম্পলি আদালতে গিয়ে একদম সরাসরি যে এনফোর্স করবেন এই সুযোগটা নাই। কারণ কি, এগুলো হচ্ছে রাষ্ট্রের ইকোনমিক ক্যাপাসিটি আছে, যে অর্থনৈতিক সক্ষমতা এবং গ্র্যাজুয়াল নেচার, এগুলা আসলে ধীরে ধীরে বাস্তবায়ন করা, এগুলার নেচারটাই হচ্ছে এগুলা ধীরে ধীরে রাষ্ট্র তার সক্ষমতার উপর বেসিস করে এনফোর্স করবে। তো এগুলার জন্য অনেক কিছু রিসোর্সেস এর দরকার হয়, এছাড়া টেকনিক্যাল নলেজ যেগুলো আছে, টেকনিক্যাল নলেজের দরকার হয়। আর আরেকটা হচ্ছে টাইম, একটা সময়ের দরকার হয়। আচ্ছা, তাহলে এটা আমরা যদি এটা নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে চাই, যে এগুলা হচ্ছে আমরা বলতেছি কম্প্রিহেন্সিভ অব্লিগেটরি ফ্রেমওয়ার্ক, যে রাষ্ট্রের সকল অর্গান যেটা আছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার, জুডিশিয়ারি, সকলের জন্য প্রযোজ্য, ইনক্লুডিং যে রাষ্ট্রের যারা নাগরিক আছে তাদের জন্য। আরেকটা নেচার আমরা বলতেছি নন জাস্টিসেবল ক্যারেক্টার, যে আদালতের মাধ্যমে এগুলোকে সরাসরি বাস্তবায়ন করা যাবে না। আর 3 নম্বর হচ্ছে এগুলাকে আমরা বলতেছি অলংকার, যে কনস্টিটিউশনাল অর্নামেন্টস, যে সংবিধানের অলংকারিক অংশ, কিন্তু এগুলা দিক নির্দেশক, আমরা বলবো এগুলা serves as the reminders of governmental responsibilities while acknowledging practical limitations। যে রিমাইন্ডার দিচ্ছে আপনার গভর্নমেন্টকে যে আপনার আসলে কি কি রেসপন্সিবিলিটি আছে, আপনার দায়িত্বটা কি, এটা আপনার পালন করতে হবে। এটা আপনি আনলিমিটেড টাইমের জন্য এটা ফেলে রাখতে পারবেন না। কিন্তু একটা সেম টাইম প্র্যাকটিক্যাল লিমিটেশন যেটা আছে, যেহেতু রাষ্ট্রের অর্থ নাই কিংবা আছে কিনা এটা সরকার নির্ধারণ করবে, এর জন্য আমরা এট দ্য সেম টাইম এটাকে জুডিশিয়ালি অনফেক্সিবল করি নাই। অন্যদিকে ফিলোসফিক্যাল সিগনিফিকেন্স আছে এটার, যে মোরাল এবং ফিলোসফিক্যাল ভ্যালুটা কি, যে নাগরিক এবং রাষ্ট্রকে একটি নৈতিক দায়িত্বের মধ্যে নিয়ে আসে, যে আপনি মোরাল গাইডেন্স হিসেবে কাজ করবে। আপনি যদি গুড গভর্নেন্স করতে চান, একটা ওয়েলফেয়ার রাষ্ট্র করতে চান, এগুলাকে সোশ্যাল ট্রান্সফরমেশন করা হয়, যে আসলে সমাজের চেঞ্জটা কি হবে, এই জিনিসটা এটা করে। আপনারা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির নাম জানেন। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি হচ্ছে রুশোর একটি থিওরি। তো আলটিমেটলি জনগণ কিংবা নাগরিকগণ তাদের একটা সার্বভৌমত্বের একটা অংশ রাষ্ট্রকে দিচ্ছে, যে রাষ্ট্র তার পক্ষ হয়ে কাজ করবে। এখন উন্নতর যে কাজটা বর্তমান ওয়েলফেয়ার সিস্টেমে, তো এটা তো রাষ্ট্রের কাজ। তো আমি এর জন্য একটা সোশ্যাল কন্ট্রাক্টে তার সাথে আছি, যে আপনি সোশ্যাল ট্রান্সফরমেশনটা করেন। তো স্যার বিএন রাও যিনি আছেন, উনি একটা কথা বলেছেন যে এগুলোর যে প্রিন্সিপাল গুলো আছে, এগুলো একটা এডুকেটিভ ভ্যালু আছে। যে এডুকেটিভ ভ্যালু গুলো কি কি? যে জনগণ এবং সরকারের জন্য এটা শিক্ষা হবে। শিক্ষাগুলো কি কি? এগুলো হচ্ছে মোরাল রেদার দ্যান লিগাল ফোর্স। আমরা মোরালি এগুলাকে এনফোর্স করবো, কিন্তু লিগালি আদালতের মাধ্যমে এগুলাকে আমরা বাস্তবায়ন করতে পারতেছি না। এরপরে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো, ক্লাসিফিকেশনটা জেনারেলি জুডিশিয়ারি রিটেন পারপাস ইম্পর্টেন্ট একটু কম, বাট
তারপরে একটু বোঝা যেতে পারে যে ক্লাসিফিকেশন আইডিয়ালিস্টিক গোলের কথা আমরা বলতে পারি, যে লং টার্ম অ্যাসপিরেশনাল গোল, আমরা লং টার্মে কি কি করতে চাচ্ছি। এছাড়া গভর্নমেন্টাল ডিরেক্টিভস, গভর্নমেন্টের জন্য স্পেসিফিক যে ডিরেকশন আছে, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ কি অ্যাকশন নিবে, ইন্টারপ্রিটেটিভ ফ্রেমওয়ার্ক কিভাবে ব্যাখ্যা করবে, এই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু একটা আইনের লিগাল স্ট্যাটুটরি সোর্স অফ, আমি বলতে পারি এটা রুল বলতে পারি। এছাড়া সিটিজেন্স রাইট ফ্রেমওয়ার্ক, যে অনেক ক্ষেত্রে আমরা দেখবো যে সোশিও ইকোনমিক রাইটস যেগুলো আছে এগুলো কিন্তু পলিসি ফর্মুলেশনের ক্ষেত্রে রাষ্ট্রকে দেখতে হবে, এটা স্টেটের উপর একটা অব্লিগেশন ক্রিয়েট করে। তো এছাড়া ইকোনমিক পলিসি রিলেটেড কিংবা সোশ্যাল পলিসি রিলেটেড অনেক কিন্তু অনুচ্ছেদ আমরা দেখবো এখানে আছে। তো এখানে আমরা কুদরত ইলাহি পনির কেস নিয়ে অলরেডি সেপারেটলি ডিসকাশন করেছি একদম সম্পূর্ণ ডিটেলে, বা তারপর এখানে আমরা একটু সামারাইজ করে দিব, আপনারা এই ভিডিও শেষ হলে ওই কেস সামারিটা দেখে নিতে পারেন। একটা হচ্ছে আপনারা মানে ফ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড জানেন যে এখানে একটা অর্ডিন্যান্সের মাধ্যমে উপজেলা পরিষদ যেটা আছে এটাকে অ্যাবলিশ করা হয়েছিল, তখন এই অ্যাবলিশন করাটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল যেটা বৈধ কিনা। তো শেষ পর্যন্ত কোর্ট এই কেসে বলেছিল যে না, অ্যাবলিশটা করতে পারে সরকার। তো এখানে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ডিসকাশন ছিল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা কোটেশন হচ্ছে চিফ জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ এবং জাস্টিস মুস্তফা কামালের। চিফ জাস্টিস মুস্তফা কামাল এর আগে আমরা যদি শাহাবুদ্দিন আহমেদের উক্তিটা নিয়ে আলোচনা করি, তো শাহাবুদ্দিন আহমেদ উনি বললেন যে এই যে এগুলো হচ্ছে পিপলস প্রোগ্রাম ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, যে এগুলা পিসফুল ম্যানারে ওভারনাইট করা যাবে না, রাতারাতি এগুলা করা যাবে না, ধীরে ধীরে রাষ্ট্র এগুলা তার রিসোর্সের উপর ডিপেন্ডেন্ট করে এগুলাকে এনফোর্স করবে ধীরে ধীরে। অন্যদিকে জাস্টিস মুস্তফা কামাল বলছিলেন যে এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপলস গুলো এগুলোকে 8-এর 2 অনুযায়ী কেন জুডিশিয়ালি এনফোর্সেবল করা যায় না। কারণ উনি বলছিলেন যে ল এবং প্রিন্সিপলস এর মধ্যে একটা ডিফারেন্স আছে। কি, যে এই যে আর্টিকেল 7(2), এটার যে আলটিমেটলি যে সুপ্রিমেসি, সংবিধানের সুপ্রিমেসিটা আর্টিকেল 7(2)-র মাধ্যমে আমরা রক্ষা করি, কারণ এটা হচ্ছে ল, অন্যান্য যেগুলো আছে। অন্যদিকে আবার 26-এও দেখবেন এই ধরনের একটা প্রভিশন আছে, যে ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক কোনো কিছুকে অসাংবিধানিক ঘোষণা করা যায়, এটাও কিন্তু সংবিধানের প্রাধান্য রক্ষা করে। তো উনি বললেন এই যে ইট ইজ দ্য ল অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ দ্যাট ফান্ডামেন্টাল প্রিন্সিপলস অফ স্টেট পলিসিস আর নট লস দেমসেলস, যে তারা আসলে ল না, তারা প্রিন্সিপাল, নীতি। তো টু ইকুয়েট প্রিন্সিপলস উইথ লস ইজ টু গো এগেইনস্ট দ্য ল অফ দ্য কনস্টিটিউশন ইটসেলফ। আমি যদি আসলে এগুলাকে বলি যে এগুলা হচ্ছে ল, তাহলে এটা সংবিধানের এগেনস্টে যাওয়া হবে। তো এই ক্ষেত্রে উনি খুব সুন্দর একটা অরিজিনালিস্ট আর্গুমেন্ট দিয়েছেন। অরিজিনালিস্ট আর্গুমেন্ট মানে হচ্ছে এটা, যারা সংবিধান প্রণেতারা ছিলেন, ইন্টেনশন, আপনারা জানেন যে কোনো আইন ব্যাখ্যার ক্ষেত্রে ইন্টেনশনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে লেজিসলেটিভ ইন্টেন্ট এর কথা আমরা বলি, তাহলে অরিজিনালিস্ট যারা ছিলেন তারা, উনি বললেন আচ্ছা যদি এমন হইতো যে নেগেটিভ এনফোর্সমেন্টের যে আর্গুমেন্ট আমরা একটু পরে দেখবো জাস্টিস নাইমুদ্দিন আহমেদের, যে যদি এগুলাকে এনফোর্স করতে চাইতেন, নেগেটিভ এনফোর্সমেন্টের কথা থাকতোই, তাহলে দা মানে পার্লামেন্ট এই যে 26-এর মতো একটা অনুচ্ছেদ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্ষেত্রে রাখতেন। তো যেহেতু এই যে এরকম কোন ইন্টেনশনাল, আলটিমেটলি ইন্টেনশনাল অমিশন করে দিয়েছেন, এই ধরনের কোনো কিছু ওনারা ইনক্লুড করেন নাই, তো উনি এই কথাটা কেন বললেন? এটার মেন কারণটা উনি বলছিলেন জাস্টিস নাইমুদ্দিন আহমেদের যে আর্গুমেন্ট এখান থেকে। তো জাস্টিস নাইমুদ্দিন আহমেদ 3টি হাইপোথিসিস দিয়েছিলেন। একটা হচ্ছে নন ইমপ্লিমেন্টেশন, যে সাপোজ রাষ্ট্র কোনো নীতিমালা বাস্তবায়ন না হলে তো আদালত কিছু করতে পারে না। যেমন মনে করেন যে সংবিধানে বলা আছে যে সবার জন্য বিনামূল্যে প্রাথমিক শিক্ষা আমরা নিশ্চিত করব, কিন্তু এখন প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে হয়তো আমরা স্কুল তৈরি হয় নাই, কিংবা ওইখানে শিক্ষার অভাব আছে। এই অবস্থায় কোনো নাগরিক সরাসরি আদালতে গিয়ে বলতে পারবে না যে এই নীতিটা আপনি বাস্তবায়ন করেন, শিক্ষার যে নীতি আছে এটা বাস্তবায়ন করেন, এটা করানো সম্ভব নয়। তো সরকারকে বাধ্য করতে পারবো না, তো এটা সরকারের একটা নীতিগত সিদ্ধান্ত যেটা তার আর্থিক সামর্থ্যের উপর নির্ভরশীল। অন্যদিকে নন কনফর্মিটি, মনে করেন যে আদালত আলটিমেটলি, মানে আদালত না, সরকার হচ্ছে একদম পুরোপুরি এপিএসপি অনুযায়ী চলে নাই, তো আদালত ওই আইন যেটা আছে ওটাকে অবৈধ ঘোষণা করতে পারবে না। তার মেন কারণ কি, তো নীতি আছে কিন্তু ওটা হয়তো সম্পূর্ণ মেলেনি, এর জন্য আমি বাতিল করতে পারবো না। মনে করেন যে সরকার সরকার একটা অর্থনৈতিক নীতি তৈরি করছে যেটা হচ্ছে দ্রুত শিল্পায়নকে উৎসাহিত করে, কিন্তু এটা হয়তো বা সামহাও পরিবেশ সুরক্ষার যে প্রিন্সিপাল আছে আমাদের আর্টিকেল এতে, মানে 18 এতে, তো এটার সাথে হয়তো বা সম্পূর্ণভাবে একদম আহ, খাপ খায়নি, কিংবা একদম কিছুটা সাংঘর্ষিক হয়ে যেতে পারে। তো এখন এটা মূলনীতির সাথে যদিও সম্পূর্ণভাবে সঙ্গতিপূর্ণ নয়, তবু আদালত এটাকে অবৈধ ঘোষণা করবে না। কারণ আদালত এই যে জিনিসটা আছে এটাকে নন কনফর্মিটির কারণে এটা অসাংবিধানিক ঘোষণা করতে পারে না। কিন্তু এমন যদি হয় যেমন আর্টিকেল 32-র সাথে সাংঘর্ষিক, কিংবা কোনো ফান্ডামেন্টাল রাইটস এর সাথে সাংঘর্ষিক, তো তখন কিন্তু এটাকে অসাংবিধানিক ঘোষণা করতে পারবে। আবার এমন হতে পারে ডাইরেক্ট ভায়োলেশন। তো জাস্টিস নাইমুদ্দিন আহমেদ হাইকোর্ট ডিভিশনে বলেছিলেন যে এই দুইটা সিচুয়েশন, যে পজিটিভলি রাষ্ট্রকে আমি কোনো কিছু করতে বলতে পারবো না, কিন্তু ডাইরেক্ট ভায়োলেশন যদি হয়, যে একদম সরাসরি প্রকাশ্যভাবে স্পষ্টভাবে বিরোধিতা করতেছে, তো তখন চাইলে ওই জিনিসটাকে এনফোর্স করতে পারবো। তো এই যে প্রিন্সিপাল, এটাকে বলা হয় নেগেটিভ এনফোর্সিবিলিটি। তো জাস্টিস মুস্তফা কামাল মেইনলি নেগেটিভ এনফোর্সিবিলিটিটাকে নেগেট করেছেন, যে না, যদি আলটিমেটলি 26-এ
মতো অনুচ্ছেদ যদি থাকতো তাহলে আমরা বলতাম যে নেগেটিভ এনফোর্সেবিলিটি যেটা আছে ওটা সম্ভব, বাট এই ধরনের কোনো অনুচ্ছেদ তো এখানে নাই। তো যেমন আপনি মনে করেন যে নামিদুল আহমেদ এটা বলতে চাচ্ছিলেন যে আমি কালকে বললাম যে সরকারি কোনো হাসপাতালে কোনো চিকিৎসা নেওয়া যাবে না, জনস্বাস্থ্য এবং চিকিৎসায় কোনো আলটিমেটলি মানে মানুষের চিকিৎসা একবারে সরকার দায়িত্ব নয়, এই ধরনের একটা কথাবার্তা বললো। কিন্তু এটা কিন্তু বলা যাবে না, কারণ আর্টিকেল 18 অনুযায়ী কিন্তু রাইট টু হেলথের যে অধিকার এটা কিন্তু আছে। তো এরপরে যদি আমরা ইন্টারপ্রিটেটিভ টুল দেখি যে আসলে এখন আমরা ডাইরেক্টলি এনফোর্স করতে পারতেছি না, ডাজ দ্যাট মিন এটার কোনো ভ্যালুই নাই? এটা কিন্তু এরকম না। যেমন এখানে পারপোসিভ ইন্টারপ্রিটেশনের কথা বলেছি, পারপোসিভ ইন্টারপ্রিটেশন মানে হচ্ছে আইনকে আমরা সমাজের যে উদ্দেশ্য আছে ওই উদ্দেশ্যের আলোকে ব্যাখ্যা করব, যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর যে উদ্দেশ্যগুলো বলা আছে ওটার আলোকে আমরা সংবিধানকে ব্যাখ্যা করব। রিজনেবলনেস টেস্ট, যে আলটিমেটলি কোন আইনের কতটুকু যৌক্তিক কিংবা কোনো কাজ কতটুকু যৌক্তিক হয়েছে, তো এটাকে আমরা দেখার জন্য এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কেও একটা ইয়ারস্টিক বা একটা মাপকাঠি হিসেবে দেখতে পারি। আবার হারমোনিয়াস কনস্ট্রাকশন, যে সাপোজ এমন হয় একটা ক্ষেত্রে একাধিক ব্যাখ্যা সম্ভব, তো ওই ক্ষেত্রে আমি ওই ব্যাখ্যাটা নিব যেটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে মোর অ্যালাইন হয়, ওই ধরনের একটা ব্যাখ্যা নিব। কিন্তু লিমিটেশনটা আপনারা জানেন যে এটা একদম অ্যাবসলিউটলি আলটিমেটলি যে আমরা এটাকে এনফোর্স করতে পারতেছি না, নট মানে। তো এখন এই ক্ষেত্রে একটা ব্যাপার, আপনারা জাস্টিস সরি আমি অ্যাডভোকেট মাহমুদ ইসলাম যিনি আছেন, উনি উইনফ্রিড রুবির কেস অ্যানালাইসিস করার সময় একটা কথা বলেছিলেন যে যে প্রিন্সিপালস গুলার আলোকে কোনো কিছু ব্যাখ্যা করা এই সম্পর্কে কোর্ট শুধুমাত্র এন্টাইটলডই না, বাট কনস্টিটিউশনালি অব্লিগেটেড। যে শুধুমাত্র আমি যে ফলো করবো ব্যাপারটা এরকম না, আমাকে সংবিধানের আন্ডারে আমাকে কোর্টকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনি ওটা মানতে বাধ্য ব্যাখ্যার ক্ষেত্রে, তাছাড়া হবে না। এখন আমরা যদি কিছু কেস, গুরুত্বপূর্ণ কেস নিয়ে আলোচনা করি, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো একটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশন, যে আমরা দেখবো যে বিভিন্ন মামলায় এটাকে ইউজ করা হয়েছিল। যেমন বর্তমান আর্টিকেল 8টা তো কিছুটা ভিন্ন, বাট আর্টিকেল 8-এ কিছুটা চেঞ্জ আনে বলা হয়েছিল যে সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর বিশ্বাস, এটা হচ্ছে আমাদের একটা মূলনীতি। তো তখন ওনারা মইনুদ্দিন ফারুক যে কেসটা আছে ওইখানে লোকাস স্ট্যান্ডি দেওয়ার ক্ষেত্রে কোর্ট বলেছিলেন এই যে আল্লাহর যে ক্রিয়েশন, ডিউটি টু প্রোটেক্ট হিজ ক্রিয়েশন, তার মানে এনভায়রনমেন্টাল পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও এপিএসপি কে ওনারা ব্যাখ্যা করে এই যে পিআইএল এর যে লোকাল স্ট্যান্ডি এটা কিন্তু ওনারা দিয়েছিলেন। আবার ইন্টারন্যাশনাল রিলেশনস, সলিমুল্লাহ ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, এখানেও কিন্তু একজন আর্গু করেছিলেন যে বাংলাদেশ যে শান্তি রক্ষা মিশন গুলোতে যায় এটা আমাদের আর্টিকেল 25 অনুযায়ী যে আমরা পিসফুল ম্যানারে যে কথা বলতেছি এটার সাথে সাংঘর্ষিক। তো শেষ পর্যন্ত কোর্ট বলছেন এটা আসলে সাংঘর্ষিক না, রেদার এটা আর্টিকেল 25-কে আরো আপহেল্ড করে, কারণ আমরা শান্তি রক্ষায় কাজ করতে চাচ্ছি পিসফুল ম্যানারে। আবার সেপারেশন অফ জুডিশিয়ারি, আমরা এই ক্ষেত্রে দেখবো অনেকটা কোর্ট খুবই অ্যাডভান্সড। আমরা যদি মনে হয় যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্ষেত্রে কোর্ট সবচেয়ে অ্যাডভান্স রোল প্লে করেছে, সেটা হচ্ছে মাজদার হোসেন কেসে। মাজদার হোসেন কেসে তো যে যে ইমপ্লিমেন্টেশন করতেছে না আমাদের আর্টিকেল 22 অনুযায়ী সেপারেশন অফ যে জুডিশিয়ারি ফ্রম দ্য এক্সিকিউটিভ এটা করতে হবে, তো এটা না করার কারণে কোর্ট কিন্তু এক্সিকিউটিভকে ক্রিটিসাইজ করেছিল। আবার এট দ্য সেম টাইম 12টা ডিরেকশনও দিয়েছিল। তো এটা কিন্তু অনেকটা একদম আমরা বলবো ডাইরেক্ট এনফোর্সমেন্টের দিকে চলে গিয়েছিল। সেপারেশন অফ জুডিশিয়ারিকে যদিও এটা আমরা বলতেছি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, বাট এটার কার্যকর করার জন্য কোর্ট 12টা ডিরেকশন দিয়েছে। তো এছাড়া আমরা যদি অন্যান্য রিলেশন গুলো দেখি যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে ফান্ডামেন্টাল রাইটস এর তাহলে সম্পর্কটা কি কি। তো ফান্ডামেন্টাল, এটা মেন কথা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস গুলোকে আমরা আদালতে একদম সরাসরি রিট পিটিশনের মাধ্যমে হচ্ছে এনফোর্স করতে পারি, কিন্তু অন্যদিকে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো নন জাস্টিসিয়েবল, এগুলো মোরালি বাইন্ডিং অথবা পলিটিক্যালি বাইন্ডিং, কিন্তু আদালতে এনফোর্স করা যায় না। স্টেটের যে অব্লিগেশনটা এক্ষেত্রে ইমিডিয়েট, একদম ইমিডিয়েট, আজকে টাকা থাকুক না থাকুক স্টেটের এটাকে ফুলফিল করতে হবে, তার যে পাওয়ার এটাকে রেস্ট্রেন করে যে সে কিছু কাজ করতে পারবে না। অন্যদিকে এগুলা প্রোগ্রেসিভ, যে যুগের সাথে তাল মিলিয়ে ধীরে ধীরে এই কাজগুলো তার করতে হবে। তো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে যদি কোনো কিছু সাংঘর্ষিক হয় আমরা ওই জিনিসগুলোকে অসাংবিধানিক ঘোষণা করতে পারি, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে সাংঘর্ষিক হইলে আমরা এই জিনিসগুলোকে অসাংবিধানিক ঘোষণা করতে পারি না। আর অন্যদিকে কারণ 26-এর মতো কোনো অনুচ্ছেদ ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এ নাই। আর এক্ষেত্রে আমরা দেখবো যে এই ক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা কোনো আইন থাকুক আর না থাকুক এগুলোকে এনফোর্স করতে হবে, কিন্তু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে বাস্তবায়ন করতে গেলে সাধারণত একটা সেপারেট পলিসি তৈরি করতে হয়। যেমন আপনারা জানেন শিক্ষা নীতি আছে কিংবা নারী নীতি আছে, যেগুলো কিন্তু আলাদা একটা ইনঅ্যাক্টিং ল লাগে। এখন বাংলাদেশের ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর স্ট্যাটাসটা কি আসলে একদম দুর্বল? ব্যাপারটা এরকম না। যেমন আমাদের আর্টিকেল 47 আমরা দেখবো এই ক্ষেত্রে বলা আছে যে রাষ্ট্র চাইলে কিছু কিছু ক্ষেত্রে ফান্ডামেন্টাল রাইটের উপর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে যে প্রাধান্য, এই প্রাধান্য দেওয়ার সুযোগটা কিন্তু আছে। তো তাহলে এক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কেস লস আমরা যদি আলোচনা করি, তো এখানে জুরিসপ্রুডেন্সিয়াল যে আন্ডারস্ট্যান্ডিং এটা অনেকটাই ডেভেলপ করেছে। তো এখন অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন এক্সামে এসে থাকে যে এই দুটো আমাদের সুপ্রিমেসি কে, যে প্রাধান্যটা কে পাবে, প্রিন্সিপাল নাকি রাইট? তো প্রথম যে ভিউটা ছিল, আর্লিয়ার ভিউটা ছিল স্টেট অফ মাদ্রাজ ভার্সেস চাম্পাকাম দোরাই রাজান, এই ক্ষেত্রে বলা হয়েছিল যে ফান্ডামেন্টাল রাইট যেগুলো আছে এগুলোকে সুপ্রিম ওভার প্রিন্সিপালস, যেগুলো ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর চেয়ে সুপিরিয়র। কিন্তু ট্রানজিশনাল পিরিয়ডে আমরা দেখবো এই কমপ্লিমেন্টারি নেচারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে গ্রো করেছে। যে বলছেন যে না এখানে আসলে সুপ্রিমেসি নির্ধারণ না, একটা আরেকজনের
ক্ষেত্রে পরিপূরক যে রোলটা আছে এটা প্লে করবে। তো এখানে আমরা এর জন্য পরে দেখবো যে মডার্ন যে অ্যাপ্রোচ এটা কিন্তু পরে চেঞ্জ হয়, যে কেশবানন্দ ভারতীর কেস আছে, ওখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, হোয়াট ইজ ফান্ডামেন্টাল ইন দ্য গভর্নেন্স অফ দ্য কান্ট্রি ক্যান নট বি লেস সিগনিফিকেন্ট দেন হোয়াট ইজ সিগনিফিকেন্ট ইন দ্য লাইফ অফ দ্য ইন্ডিভিজুয়াল। যে ইন্ডিভিজুয়াল রাইট প্রোটেকশন যেটা ফান্ডামেন্টাল রাইট করতেছে, আর অন্যদিকে পুরো দেশের একদম গভর্নেন্স এর গাইডেন্স প্লে করতেছে, একটা তো আরেকটার চেয়ে কম গুরুত্বপূর্ণ হতে পারে না, ওইটা গুরুত্বপূর্ণ। তো আমি মুড কোর্ট করার সময় সাধারণত এই আর্গুমেন্টটা অনেক বেশি ইউজ করতাম, যে এই যে সাপ্লিমেন্টারি অ্যান্ড কমপ্লিমেন্টারি টু ইচ আদার। যেমন আপনি যখন আর্টিকেল 27 রাইট টু ইকুয়ালিটি এনফোর্স করতে যাচ্ছেন, আপনার সাথে সাথে আর্টিকেল 19ও দেখতেই হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে ইন্টারলিঙ্কড অনেক বেশি, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস আর ফান্ডামেন্টাল রাইট একে অপরের সাথে অনেকটাই সরাসরি ভাবে জড়িত। তো এর জন্য এই দুইটার মধ্যে সুপেরিয়রিটি বা মানে আলটিমেটলি সংঘর্ষ না দেখে দুইটাকে একটা হারমোনিয়াস ইন্টারপ্রিটেশন যেটা আছে এটা দিতে হবে, যে কেউ কারো চেয়ে সুপেরিয়র না, একটা আরেকটাকে সাপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট করে। তো এরপরে জাস্টিস ম্যাথু যিনি আছেন ওনার একটা পার্সপেক্টিভ আছে আমরা দেখবো। তো জাস্টিস ম্যাথুর পার্সপেক্টিভ হচ্ছে যে ইন বিল্ডিং আপ এ জাস্ট অ্যান্ড সোশ্যাল অর্ডার ইট ইজ সামটাইমস ইম্পারেটিভ দ্যাট, যে আর উনি মেনলি এটাই বলতে চেয়েছিলেন যে মাঝে মাঝে এরকম হইতে পারে যে আমি ডিরেক্টিভ প্রিন্সিপাল যেটা আছে, ইন্ডিয়াতে ডিরেক্টিভ প্রিন্সিপাল বলা হয়, এটাকে আমি ফান্ডামেন্টাল রাইটস এর উপর প্রাধান্য দিব। তো এই ক্ষেত্রে ইন্ডিয়ান যে আলটিমেটলি যে পরে ওনারা ওনাদের আমাদের আর্টিকেল 47 এর মতো ডাইরেক্ট ছিল না, পরে ওনারা হচ্ছে আর্টিকেল 31C যেটা আছে এটা ইনঅ্যাক্ট করেছেন। কিন্তু ইন্ডিয়ান আর্টিকেল 31C যেটা আছে এটা কিন্তু বাংলাদেশের 47-এর যেটা স্কোপটা কম, কারণ ইন্ডিয়াতে শুধুমাত্র কিছু কিছু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে প্রাধান্য দেওয়া যেতে পারে, কিন্তু বাংলাদেশ আর্টিকেল 47-এ সকল ফান্ডামেন্টাল রাইটের উপর আমরা কিন্তু প্রাধান্য দিতে পারতেছি। তো তার মানে বাংলাদেশের যে আর্টিকেল 47 আছে এটা কিন্তু মাঝে মাঝে ফান্ডামেন্টাল রাইটস এর সাথেও প্রাধান্য আমরা দিতে পারতেছি। তো এটার আসলে আমরা শেষ পর্যন্ত যদি আলোচনা করি যে এখন ইমার্জিং জাস্টিসিবিলিটি মানে কি। ইমার্জিং জাস্টিসিবিলিটি মানে আছে আমি এখন তো বর্তমানে তো আমি ই করতেছি না, এনফোর্স করতে পারতেছি না, কিন্তু এটা কিভাবে আদালতে বলবৎযোগ্য করা যায়, কিংবা এটাকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে কিভাবে ব্যবহার করতেছি বলবৎ করার ক্ষেত্রে, এটা এক্ষেত্রে তিনটা অ্যাপ্রোচ আছে। একটা টেকনিক হচ্ছে নেগেটিভ এনফোর্সমেন্ট, যেটা হচ্ছে জাস্টিস নাইমুদ্দিন আহমেদের একটা কথা আছে, এটা নিয়ে অনেকে কথা বলেন যে যদি আর্টিকেল 82 অনুযায়ী আমি পজিটিভলি এনফোর্স করতে পারবো না, কিন্তু যদি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর সাথে কোনো কিছু সাংঘর্ষিক হয় হুইচ ইজ ক্লিয়ার ভায়োলেশন অফ প্রিন্সিপালস, তো জাস্টিস নাইমুদ্দিন আহমেদের 3 নম্বর ক্রাইটেরিয়ন, এক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ এনফোর্সমেন্ট করতে পারবো, ওই ওই জিনিসটাকে আমরা অসাংবিধানিক ঘোষণা করতে পারবো। আর আরেকটা দ্বিতীয় যে চ্যানেলটা আছে এটাকে বলে এনফোর্সমেন্ট থ্রু রাইট টু লাইফ। তো এটাকে অনেকে বাইপাস সিস্টেমও বলে থাকে, যে আমি ডাইরেক্টলি ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে এনফোর্স করতেছি না, কিন্তু ওই যে ইউএসসি রাইট আর ফান্ডামেন্টাল রাইটের মধ্যে আমি একটা লিঙ্ক করতেছি, যে কি বলতেছি, যে রাইট টু লাইফ ইনক্লুড প্রোটেকশন অফ হেলথ অ্যান্ড নর্মাল লনজিভিটি। তার মানে রাইট টু হেলথ আর্টিকেল 18 অনুযায়ী একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস, কিন্তু আমরা বলতে ওইটারকে আমরা রাইট টু লাইফের আন্ডারে বলতেছি, যে রাইট টু লাইফ মানে হচ্ছে রাইট টু হেলথটাকেও ইনক্লুড করবে, কিংবা রাইট টু হেলথ আমরা দেখলাম যে এনভায়রনমেন্টকেও ইনক্লুড করবে, এই কিংবা বাসস্থানকে, সাপোজ স্লাম ডুয়েলার্স যে কেস আছে এক্ষেত্রে দেখবো আমরা বাসস্থানকে ইনক্লুড করবে। এইভাবে আমরা বাইপাস সিস্টেমে একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে এনফোর্স করতে পারি। থার্ড যে সিস্টেমটা আছে পজিটিভ এনফোর্সমেন্ট, তো কোর্ট অনেক সময় ডাইরেক্টলি বলে না যে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপালস কে কেন জাস্টিফাই এনফোর্স করলাম না করলাম, কিন্তু পজিটিভ এনফোর্সমেন্ট ডাইরেক্টলি এনফোর্স করে, কিন্তু ডাইরেক্ট বলে নাই যে আমরা এপিএসপি কে এনফোর্স করলাম। যেমন মেজর জেনারেল কে এম শফিউল্লাহ কেস, এক্ষেত্রে আমরা দেখবো যে ওই যে মুক্তিযুদ্ধের ঐতিহ্য রক্ষার জন্য আদালত সরাসরি নির্দেশ দিয়েছিল যে আর্টিকেল 24 যেটা আছে এটা বাস্তবায়ন করার জন্য। এছাড়া আর্টিকেল 22-তেও কিন্তু আমরা দেখলাম যে মাজদার হোসেন কেসে এই জন্য ডিরেকশন দিয়েছিল। তো মাঝে মাঝে এরকম ডাইরেক্ট হতে পারে। তো এরকম আরেকটা উদাহরণ হচ্ছে অ্যাডভোকেট জুলহাসুদ্দিন ভার্সেস বাংলাদেশ যে কেসটা আছে, তো এই ক্ষেত্রে আমরা দেখবো যে জুলহাস মানে প্রাইভেট মেডিকেলে যে হচ্ছে হেলথ কেয়ার সার্ভিস আছে ওইখানে কিছু ট্যাক্স ইম্পোজ করা হয়েছিল। তো এই ট্যাক্স ইম্পোজ করাকে বলতেছে লাস্টে লাস্টে কোর্ট প্রশ্ন করলো যে আপনি ঠিক আছে, আপনি রাষ্ট্র, আপনার অর্থ নাই, আপনি পজিটিভলি হেলথ রাইট এনশিওর করতে পারতেছেন না, কিন্তু আপনি তো ভায়োলেটও করতেছেন না, আপনি এই যে ট্যাক্স দিয়ে আরো শোষণ করতেছেন, এটা তো আপনার দ্বারা আপনি করতে পারেন না, এটা কিন্তু রাষ্ট্রের রাইট টু লাইফ এবং রাইট টু হেলথ, পাবলিক হেলথ যেটা আছে এটাকে ভায়োলেট করে। তো শেষ পর্যন্ত আর্টিকেল 32 এবং 18 দুইটাকে এই কেসে এনফোর্স করা হয়, যেন আপনি পজিটিভলি ওই যে জাস্টিস নাইমুদ্দিন আহমেদের 3 নম্বর কন্ডিশনের মতো, যে আপনি পজিটিভলি দিতে পারতেছেন না বাট নিয়ে নিয়েন না। ওকে। তো আমরা যদি শেষ পর্যন্ত অ্যানালাইসিসের দিকে যাই, যে আসলে এখানে কিছু ক্রিটিসিজম আছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস এর ক্ষেত্রে, যেটা গণপরিষদ বিতর্ক, বাংলাদেশের গণপরিষদ বিতর্ক দেখতে পারবো, পাকিস্তানের গণপরিষদও দেখতে পারবো। পাকিস্তান গণপরিষদে মোহাম্মদ আবুল মনসুর যিনি আছেন উনি কিন্তু বলেছিলেন যে ইফ দ্য প্রভিশনস আর নট এনফোর্সেবল হোয়াই শুড দে বি ইনকর্পোরেট ইন দ্য সেক্রেট ডকুমেন্ট লাইক কনস্টিটিউশন। যে সংবিধানের মতো এত মহান একটা ডকুমেন্টে আমরা যদি ওই জিনিসটাকে আইনের মতো বাস্তবায়ন নাই করতে পারি, আমরা কেন ইনক্লুড করলাম। আবার আমাদের যে সুরঞ্জিত সেনগুপ্ত আছিলেন উনি কিন্তু বলেছিলেন যে যে আমাদের কনস্টিটিউশনটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন না, কারণ এই যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ক্যানট বি এনফোর্সড। উনি বলেছিলেন যে যে কৃষক শ্রমিকরা আন্দোলন করে আমাদের বাংলাদেশকে স্বাধীন করলো, কৃষক শ্রমিকের মুক্তি এটাকে আমরা রেখেছি
14 যেটা হচ্ছে নন এনফোর্সেবল, তাহলে আমরা তো এক হাত দিয়ে দিয়ে দুই হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এর জন্য অনেকে ক্রিটিসিজম করেন। বাট দ্যাট ডাজন্ট মিন যে আসলে আসলে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস গুলো একদমই এনফোর্স করা আলটিমেটলি ভ্যালুলেস। তো এই ক্ষেত্রে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি আছে। জাস্টিস মোস্তফা কামাল কিন্তু কুদরত ইলাহি পনির কেসও বলেছিলেন যে সব প্যানাসিয়া আসলে কোর্ট না। তো পলিটিক্যাল যে লায়াবিলিটি কিংবা পলিটিক্যাল যে অ্যাকাউন্টেবিলিটি, এটা কিন্তু শেষ পর্যন্ত এনশিওর করতে হবে। ইলেকশন টাইমে তাদের জবাবদিহিতা এনশিওর করতে হবে যে সে কেন সোশ্যাল সিকিউরিটি এনশিওর করে নাই। এডুকেশনাল অ্যান্ড কালচারাল ভ্যালু আছে এই ক্ষেত্রে। আমরা দেখবো সিটিজেন, আমরা সিটিজেন হিসেবে আমরা জানতেছি যে আমাদের কি কি অধিকার আছে, কি কি অধিকার আমরা পেতে পারি, যার জন্য এটার এডুকেটিভ এবং মোরাল ভ্যালু আছে। তো শেষ পর্যন্ত এটাকে ইট শুড বি, মানে এটার একটা রোল আছে ফান্ডামেন্টাল টু দ্য গভর্নেন্স অফ দ্য বাংলাদেশ হিসেবে। তো বাংলাদেশ যদি আমরা কনক্লুশনটা এখানে করি, যে কনস্টিটিউশনাল সিগনিফিকেন্সটা হচ্ছে এটাই, যে ফান্ডামেন্টাল টু দ্য গভর্নেন্স অফ দ্য বাংলাদেশ, যে বাংলাদেশের আহ, স- যে শাসন ব্যবস্থা, এটা কিন্তু একদম ফান্ডামেন্টাল একটা রোল প্লে করে। ইভলভিং ইন্টারপ্রিটেশন, তো এই যে শুরুর দিকে যে আমরা বলতেছিলাম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস একদম এনফোর্সিবল না, এটার কিছুটা মুভ শিফট কিন্তু আমরা হয়েছে। যে কেন আমরা দেখবো যে রাইট টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে একটা রাইটের আন্ডারে আমরা নিয়ে যাচ্ছি। যে সাপোজ রাইট টু লাইফের আন্ডার নিয়ে আমরা একটা ইনডাইরেক্ট ইন্টারপ্রিটেশন দিচ্ছি। অন্যদিকে কমপ্লিমেন্টারি ফ্রেমওয়ার্কটা আমরা নিয়েছি, আমরা প্রাধান্যটা আর এখন ই করি না। কনস্টিটিউশন দো নট এনফোর্সেবল, কোড ইজ নানদিলেস বাইন্ডিং। আলটিমেটলি এগুলা কিন্তু যত অর্গান আছে তাদের জন্য এগুলা বাইন্ডিং। ইফ দ্য স্টেট ইগনোর দেম, ইট ইগনোর দ্য কনস্টিটিউশন। যদি এগুলোকে শেষ পর্যন্ত স্টেট ইগনোর করে, সে সংবিধানকেই উপেক্ষা করলো। তো এর জন্যই শেষ পর্যন্ত গ্র্যান্ডভাইল অস্টিন যিনি আছেন, তো উনি কিন্তু শেষ পর্যন্ত বলেছেন যে এটা হচ্ছে দ্য কনসায়েন্স অফ দ্য কনস্টিটিউশন, যে সংবিধানের বিবেক, আমরা এই কারণে এটাকে বলতেছি। তো শেষ পর্যন্ত কেন হৃদয় এবং বিবেক বললাম, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো এটার সাথে সাথে আরো দুইটা ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। একটা হচ্ছে প্রিলিমিনারি সিরিজের 8 থেকে 25 পর্যন্ত অনুচ্ছেদ ভিত্তিক আলোচনা।